অন ক্যামেরাতে আপনি রোহিত শর্মার সাথে হার্দিক পান্ডিয়ার যত ভালো সম্পর্ক দেখেন মুম্বাইয়ের খেলাগুলোতে, তবে বাস্তবিকে এত ভালো সম্পর্ক আদৌ তাদের মাঝখানে আছে কিনা সেটা কিন্তু আমি বলতে পারতেছি না। তবে ভারতীয় গণমাধ্যম কিন্তু বলতেছে ভিন্ন কথা। ভিন্ন কথা কি কারণে? ভারতের যারা সাপোর্টার আছে, যারা মুম্বাইয়ের সাপোর্টার, তারা কিন্তু এখন দাবি তুলতেছেন বিশেষ করে এই মৌসুমে রোহিত শর্মাকে অ্যাটলিস্ট 1 বছরের জন্য হলো যেন ক্যাপ্টেন্সি দেওয়া হয়। কারণটা কি? দীর্ঘ 5 বছর ধরে তারা কোনো ট্রফির স্বাদ পাচ্ছে না। সর্বশেষ রোহিত শর্মার আন্ডারে 2013, 2015, 2017, 2019 এমনকি 2020 এই 5টা ট্রফি কিন্তু তিনি এনে দিতে পারছেন। এখন কিন্তু অনেকেই প্রশ্ন তুলতেছেন বা আওয়াজ তুলতেছেন বিশেষ করে এবছর যেন রোহিত শর্মাকে 1 বছরের জন্য হলো ক্যাপ্টেন্সি দেওয়া হয়। সেটা কি মুম্বাই করবে? সে প্রশ্নের উত্তর আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। এটা কিন্তু এখনো ফ্যান পর্যায়ে আছে। এই প্রশ্ন যে মানুষ তুলতেছে এটার পিছনে কিন্তু লজিক আছে। লজিকটা কি? তারা কিন্তু বলতেছে হার্দিক পান্ডিয়া শুধুমাত্র ইগোর কারণে, তার ব্যক্তিগত ইগোর কারণে রোহিত শর্মাকে মাঠে নামতে দেয় না। কি হিসাবে? শুধুমাত্র তাকে দিয়ে ব্যাটিং করানো হয় অ্যাজ ইম্প্যাক্ট প্লেয়ার। এত অভিজ্ঞ একজন প্লেয়ার, তার ক্যাপ্টেন্সি হার্দিক পান্ডিয়া কাজে লাগাতে চাচ্ছে না। কি কারণে? তার ইগো হার্ট হয়ে যাচ্ছে। যে ব্যক্তি 5 ট্রফি এনে দিচ্ছে, এমনকি ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতাইছে, প্লাস টি20 বিশ্বকাপ জিতাইছেন, তার ক্যাপ্টেন্সিতে তিনি খেলতে এখন চাচ্ছেন না। সুতরাং বুঝতেই পারতেছেন এটা একটা জটিল সমস্যায় পরিণত হয়ে গেছে। এখন অতিরিক্ত বেশি অপশনও কিন্তু এবার মুম্বাইতে জড়িত। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম অন পেপারে হার্দিক পান্ডিয়ার টিম কিন্তু বা মুম্বাই টিম কিন্তু এবার কিন্তু খুবই শক্তিশালী টিম। কারণটা কি? তাদের ইন্ডিয়ান কোর খুবই ভালো, বোলিং খুবই ভালো, এমনকি অপশন খুব ভালো। এই কারণে কিন্তু যখন আপনার কাছে অতিরিক্ত অপশন থাকবে আপনি কিন্তু চিন্তায় পড়ে যাবেন আমি কি এই ম্যাচে একে খেলাবো নাকি তাকে খেলাবো। এই সকল কারণে কিন্তু অনেক সময় একটা ভালো টিম খারাপে রূপান্তরিত হয়। মনে পড়ে কি আপনাদের গুজরাটের কথা? গুজরাটের কাছে কিন্তু লিমিটেড প্লেয়ার থাকতো, এখনো লিমিটেড প্লেয়ার, কিন্তু তারা কিন্তু বছর বছর ভালোই খেলতে পারে। 4টা সিজনের মাঝখানে তারা 3টা প্লেয়ার খেলছে, 2বার তারা ফাইনাল খেলতে পারছে, এমনকি একবার তারা ফাইনাল জয়লাভ করছে প্রথম বছর। কারণটা কি? প্লেয়ারদের মাঝখানে ওই ধরনের হাংরি একটা ভাব ছিল, ক্ষুধার্ত একটা ভাব ছিল। কারণটা কি? হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ছেড়ে দিয়েছিল, তার মাঝখানে একটা জিততে হবে একটা ভাব ছিল। রশিদ খান, আমরা গুঞ্জন শুনতে পাচ্ছিলাম ওই সময় রশিদ খান সানরাইজ হায়দ্রাবাদের ক্যাপ্টেন হবেন, কিন্তু তিনি অতিরিক্ত টাকা চাইছেন বলে তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে। শুভমন গিল, তাকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এমনকি তাকে ক্যাপ্টেন বানানো হয়েছে। তার মাঝখানে ওই ধরনের উদ্যম ছিল যে আমাকে ভালো কিছু করতে হবে। ডেভিড মিলার, তার কেরিয়ার অলমোস্ট শেষ হয়ে গেছিল, তিনি এই দলে চান্স পাইছেন, তিনি ভালো কিছু করে দেখাইছেন। রাহুল টিয়াটিয়া, তার অবদান আপনি ভুলে গেলে চলবে না। তিনি যে 3 বলে 3টা ছক্কা মারছেন, এমনকি প্রত্যেকটা ম্যাচে ক্যামেও খেলতেন, এই সকল কারণে কিন্তু ওই বছর তারা ট্রফি জিততে পারছে। এমনকি ব্যাকগ্রাউন্ড থেকে আশিস নেহরাজি যে ধরনের সাপোর্ট দিয়ে গেছেন, যে ধরনের প্রো অ্যাক্টিভ ছিলেন, এই কারণে কিন্তু গুজরাট ট্রফি জিততে পারছে। কিন্তু এবছর কিন্তু মুম্বাইয়ের জন্য সুবর্ণ সুযোগ। কি কারণে? মুম্বাই দলটা কিন্তু দেখতে খুবই স্ট্রং, খুবই স্ট্রং। তবে মুম্বাই কিন্তু চালে কিছু ভুল করছে ভাই। আপনি খেয়াল করে দেখেন, হার্দিক পান্ডিয়াকে ট্রেড করতে যে তারা ক্যামেরন গ্রিনকে ছেড়ে দিছে। হয়তোবা ক্যামেরন গ্রিন দলে থাকলে দলটা দেখতে অন্যরকম লাগতো, কারণ তিনি ব্যাট করতে পারেন, তিনি বল করতে পারেন, তিনি উপরে খেলতে পারেন, তিনি নিচে খেলতে পারেন। এটা কিন্তু একটা ভালো অপশন ছিল। হয়তোবা হার্দিক পান্ডিয়ার কারেন্ট পোলার্ডের একজন যোগ্য উত্তরসূরি তিনি হইতে পারতেন ভবিষ্যতের জন্য। এমনকি টিম ডেভিডকে পর্যন্ত তারা ছেড়ে দিচ্ছে, যে টিম ডেভিড বর্তমানে আরসিবির হয়ে দুর্দান্ত খেলতে পারতেছেন। তার থেকে ভালো ফিনিশার আমার কাছে মনে হচ্ছে না অন্য কেউ বর্তমানে আছে হোয়াইট বল ক্রিকেটে। সুতরাং বুঝতেই পারতেছেন মাঝখানে মিডল অর্ডার ব্যাটসম্যান স্টাফস কিন্তু দুর্দান্ত খেলতে পারতেছেন, তিনি ভালো স্পিন খেলতে পারতেছেন, তিনি ধরে খেলতে পারতেছেন, 4 ছক্কা মারতে পারতেছেন। এই ধরনের প্লেয়ারকে মুম্বাই ছেড়ে দিচ্ছে। এমনকি ব্র্যাভিসকে তারা ছেড়ে দিছে। কি কারণে ছাড়ছে আমি বুঝতেই পারতেছি না। খেয়াল করে দেখবেন, ব্র্যাভিস কিন্তু সাউথ আফ্রিকার হয়ে ভালো খেলতে পারতেছে। এমনকি গত বছর যখন তাকে টুর্নামেন্টের মাঝখানে সিএসকে তাকে দলে ঢুকাইলো, এমনকি এনশিওর করলো যে আমরা তোমাকে ম্যাচ খেলাবো, তিনি দেখেন কোন ধরনের খেলা তিনি খেলছেন। সুতরাং বুঝতেই পারতেছেন এখন হয়তো বা মুম্বাই আফসোস করতে পারে এই প্লেয়ারগুলো থাকলে আমাদের দলটা আরো ভালো থাকতে পারতো। কিন্তু এখনো যে মুম্বাই দলটা খারাপ সেটা কিন্তু আপনি বলতে পারতেছেন না। উপরে ওপেনিং করার জন্য কে আছে? রোহিত শর্মা। আপনি চোখ বন্ধ করে রোহিত শর্মাকে ঢুকাই দিতে পারতেছেন, কিন্তু তার পার্টনার কে হবে? এবছর কিন্তু 2020 সালের মতো অনেকটা সিমিলার আছে। কোন হিসেবে সিমিলার আছে? আপনি খেয়াল করলে খুঁজে পাবেন। উপরে আছেন ডিকক কিন্তু নতুন সংযোজন হয়েছে, এমনকি নিচের দিকে আছে ট্রেন্ট বোল্ট। সর্বশেষ 2020 সালে মুম্বাই যে ট্রফি জয়লাভ করেছিল, এই দুজন প্লেয়ারের কিন্তু বিরাট ভূমিকা ছিল। উপরে ডিকক এবং নিচে ট্রেন্ট বোল্ট কিন্তু নতুন বড় উইকেট দিতে পারেন। এবছর কিন্তু অনেকটা 2020 সালের মতো কিন্তু কম্বিনেশনটা তাদের অনেকটাই সিমিলার। হয়তো 2-1 প্লেয়ার মিসিং আছে, আবার 2-1 প্লেয়ার নতুন করে ইনক্লুড হয়ে গেছে। এখন যদি এক নজরে যদি আমার সাথে প্লেইং 11 বা প্লেইং 12 যদি একটু বাড়ানোর চেষ্টা করেন, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন মুম্বাই কেন শক্তিশালী দল। 1 নম্বরে রোহিত শর্মা, অটো চয়েস। 2 নম্বরে আপনি রায়ান রিকটিলন কিংবা ডিকক, দুজনে কিন্তু কিপার ব্যাটসম্যান, দুজনে কিন্তু বিস্ফোরক ব্যাটসম্যান, দুজনে কিন্তু সাউথ আফ্রিকান ব্যাটসম্যান। এখন আপনি কি ভবিষ্যতের চিন্তা করবেন? ভবিষ্যতের চিন্তা করলে অবশ্যই কিন্তু রায়ান রিকটিলনকে সুযোগ দেওয়া উচিত। কারণটা কি?
তিনি কিন্তু ভবিষ্যতের সাউথ আফ্রিকান স্টার, এমনকি ভবিষ্যতে মুম্বাই স্টার হতে পারে। তাকে যদি দীর্ঘমেয়াদের পরিকল্পনা করেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমি বলতে চাই যে ডিককের পরিবর্তে রায়ান ভিক্টোরিয়ানকে খেলানো উচিত। কিন্তু মুম্বাই কিন্তু সেটা করবে না। কারণটা কি? ওই যে 2020 সালে একটা মধ্যস্থিতিতে আছে, এমনকি মুম্বাইয়ের মাটিতে ডিকক ভালো খেলতে পারেন, এমনকি এবছর আমরা তাকে দেখছি টি-20 বিশ্বকাপে ভালো ছন্দেই তিনি আছেন। সুতরাং ডিকক রোহিত শর্মা হয়ে গেছে 3 নাম্বার পজিশনে। যদি রাইট হ্যান্ড ব্যাটসম্যান আউট হয় তাইলে রাইট হ্যান্ড ব্যাটসম্যান নামবে, যদি লেফট হ্যান্ড ব্যাটসম্যান আউট হয় লেফট হ্যান্ড ব্যাটসম্যান নামবে। তার মানে কি 3 নম্বর পজিশনে সূর্যকুমার যাদব, 4 নম্বর পজিশনে তিলক বর্মা। তিলক বর্মা কিন্তু ভাই দুর্দান্ত ব্যাটসম্যান ভাই। তার পজিশন যখন বিশ্বকাপে আমরা দেখছি 3 নম্বর থেকে 7 নম্বরে গেছে, তিনি কিন্তু 7 নম্বরে আরো ভালো খেলতে পারছেন। তার মানে কি তারা মাঝখানে ওই ধরনের পটেনশিয়ালিটি আছে, তিনি খেলতে চান, নো ডাউট এট অল। 5 নম্বরে নমন ধীর। এখন কিন্তু এবছর কিন্তু অনেকেই তার প্রতি এক্সপেকটেশন তো থাকবেই, খুব ভালো করে কিন্তু তাকে অবজারভেশন করবে। এটা তার তৃতীয় সিজন। তৃতীয় সিজনে যখন কোনো একটা প্লেয়ার পদার্পণ করে তখন কিন্তু তার উইকনেস কিন্তু মানুষ বুঝে যায়, এমনকি তার স্ট্রেংথ কি সেটা কিন্তু মানুষ ধরতে পারে। অ্যানালাইসিস কিন্তু বেশি হয়ে যায়। প্রথম সিজনে, দ্বিতীয় সিজনে কিন্তু এত বেশি আলোচনা কিন্তু একটা প্লেয়ার আসে না। কিন্তু নমন ধীরের প্রতি কিন্তু এবার কিন্তু মুম্বাই কিন্তু অনেকটা ডিপেন্ডেন্ট থাকবে। কারণটা কি? মিডল ওভারের ফেজগুলোতে তার থেকে কিন্তু ঝড় ইনিংস কিন্তু আশা করবে মুম্বাই। 6 নম্বরে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। মোটামুটি কিন্তু এই পরিমাণ আপনার প্রত্যেকটা ম্যাচে ফিক্স থাকবে। হয়তোবা পরিবর্তন হলে টপ 6 এর মাঝখানে একটা পরিবর্তন হতে পারে, ডিককের জায়গায় রায়ান ভিক্টোরিয়ানের জায়গায় ডিকক, এছাড়া তেমন কোনো পরিবর্তন নেই। 7 নম্বর থেকেই মুম্বাইয়ের চিন্তা শুরু হয়ে যাবে। এতগুলো অপশন তাদের কাছে আছে, মুম্বাই কি করবে, কাকে রেখে কাকে নেবে তারা কিন্তু বুঝতে পারতেছে না। রাদারফোর্ডকে তারা কিন্তু ট্রেড করে নিয়ে আসছে গুজরাট থেকে, রাদারফোর্ডকে, এমনকি শার্দুল ঠাকুরকে তারা ট্রেড করছে। এখন তারা দলের মাঝখানে কিভাবে তারা ফিট করবে? যখন রাদারফোর্ডকে ট্রেড করা হয়েছিল তখন কিন্তু উইল জ্যাক্স এত ভালো খেলতে পারতেন না। আমরা জানতাম তিনি ভালো বল করতে পারেন, অব্রেক বলার, এমনকি ঝড় ইনিংসও তিনি খেলতে পারেন। সমস্যাটা কি ছিল? উইল জ্যাক্স কিন্তু প্রথমত ওপেনিং ব্যাটসম্যান ছিলেন, সেখান থেকে তাকে ড্র্যাগ করে মুম্বাই কিন্তু তাকে 6 নাম্বার 7 নাম্বার নামাতো, এমনকি ওপেনিংও করাইছে। গত সিজনে তাকে ওপেনিংও করাইছে। কিন্তু এই বছর যখন টি-20 বিশ্বকাপে 7 নাম্বার পজিশনে নামবে, তিনি 4 বার ভালো ইনিংস খেলতে পারছেন ব্যাট হাতে এবং বলাতে, 4 বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। তার মানে কি এই প্লেয়ারটাকে কিন্তু এবার আপনি বসা দিতে পারতেছেন না। রাদারফোর্ডকে কেন না হয়েছিল? বামাতে একজন ব্যাটসম্যান, এলিগেন্ট ব্যাটসম্যান, বাউন্ডারি ছোট, তিনি সুন্দর খেলতে পারবেন। উপরে তিলক বর্মার পরে কিন্তু ওই ধরনের বামাতে ব্যাটসম্যান নাই। এখন আমার কাছে মনে হচ্ছে না রাদারফোর্ড এই দলে জায়গা পাচ্ছেন। রাদারফোর্ড যদি জায়গা না পায় তাহলে 7 নম্বরে যদি উইল জ্যাক জায়গা পায় তাহলে 8 নম্বরে আপনি কি মিচেল সাট্টারকে খেলাতে পারবেন? যদি মিচেল সাট্টারকে খেলানো হয় তাহলে আল্লাহ গানজাফরের কি হবে? আল্লাহ গানজাফর যে কিনা গত বছর ইনজুরি কবলে ছিলেন, তারপরে কিন্তু মুম্বাই কিন্তু তাকে ছাড়ে নাই। এবছর কি তাকে একাদশে জায়গা হবে না? যদি মিচেল সাট্টার 8 নম্বর পজিশনে খেলে তাহলে আল্লাহ গানজাফরের যা কিন্তু জায়গা হচ্ছে না। তাহলে আমরা 8 নম্বর পজিশনটাকে খালি রাখি। 9, 10, 11, 10 নম্বরে দীপক চাহার কিংবা শার্দুল ঠাকুর, তারা দুজনে ব্যাট করতে পারেন, দুজনে নতুন বলে ভালো বোলিং করতে পারেন। তবে আমি আশাবাদী তারা দীপক চাহারের সাথে যাবে। 11 নম্বর অটো চয়েস জাসপ্রীত বুমরা। দলের মাঝখানে একটা স্পট আমাদের খালি আছে, 8 নম্বর স্পট। আর সবচেয়ে একটা জিনিস যেটা চোখে পড়ার মতো, মুম্বাই দলে ভালো লেগ ব্রেক বলার বলেন, ভালো অফ ব্রেক বলার বলেন, মোট কথা হচ্ছে ভালো স্পিন বলার নাই, ইন্ডিয়ান স্পিন বলার নাই, এমনকি ফরেন ক্যাটাগরির স্পিন বলার নাই। আপনি যদি মনে করেন যে না মিচেল সাট্টার ভালো বোলিং করতে পারবে, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে মিচেল সাট্টারকে 8 নম্বর পজিশন দিয়ে দিতে হবে। আবার যদি মনে করেন যে না আল্লাহ গানজাফর ভালো বোলিং করতে পারবে, তাহলে কি করতে হবে? 8 নম্বর পজিশনে আপনাকে আল্লাহ গানজাফরের জন্য জায়গা ছেড়ে দিতে হবে। কিন্তু আল্লাহ গানজাফর কিন্তু আবার ব্যাটিং এ একটু দুর্বল। করবিন বস কিন্তু বিকল্প অপশন আছে। আপনার যদি মনে হয় যে না করবিন বসকে আপনি ডেথ ওভারে তিনি ভালো বোলিং করতে পারেন, তখন কিন্তু করবিন বসও কিন্তু 8 নম্বর পজিশনে ঢুকে যেতে পারে যে না আমাদের দলে স্পিন বলারের প্রয়োজন নেই, শুধুমাত্র আমরা উইল জ্যাক্সের সাথে যাব। সেটা কিন্তু একটা ডেঞ্জারাস অপশন হয়ে যেতে পারে। তবে আপনি যত কথাই বলেন এই দলের মাঝখানে জাসপ্রীত বুমরাকে কিন্তু আপনাকে অন্য লেভেলে ধরতে হবে। যখনই জাসপ্রীত বুমরা কথা বলবেন, বিপক্ষ দল কিন্তু 4টা ওভার বাদ দিয়ে কিন্তু ক্যালকুলেশন করে। যত কথাই বলেন, হয়তোবা আপনি 4 ওভারে 30 রান, 25 রান, 26 রান, 28 রান, 32 রান, এর বেশি তাকে কখনোই আমরা যাইতে দেখি না। এটা কিন্তু একটা ব্যাংকের মতো। ব্যাংকে যেমন টাকা রাখলে সেফ, শুধুমাত্র জাসপ্রীত বুমরা 4টা ওভার সেফ। হ্যাঁ 10টা ম্যাচের মাঝখানে 1-2টা ম্যাচ তার খারাপ যেতে পারে, কিন্তু বাকি ম্যাচগুলোতে তার থেকে কিন্তু আমরা ভালো ধরনের পারফরমেন্স কিন্তু খুঁজে পাই। মায়াক মার্কান্ডে হয়তোবা তিনি ইম্প্যাক্টার হিসেবে দলে ঢুকতে পারেন, কারণটা কি যেহেতু স্পিনার হিসেবে উপরে ওই ধরনের কোনো ভালো স্পিনার, ইন্ডিয়ান কোনো স্পিনার নাই, মায়াক মার্কান্ডে খেলতে পারেন। আর যদি ব্যাটসম্যানের প্রয়োজন হয়, রবিন মিন্স তিনি কিন্তু দলের সাথে যুক্ত হতে পারেন। রবিন মিন্স কিন্তু গত বছর 1-2টা ইনিংস কিন্তু তাকে আমরা খেলতে দেখছি অ্যাজ এ ক্যামিও ইনিংস। তবে দেখা যাক তারা কোন ধরনের কম্বিনেশন নিয়ে নামে। তবে আমার কাছে মনে হচ্ছে না রাদারফোর্ডের জায়গা হবে, করবিন বসের জায়গা হবে। হ্যাঁ করবিন বসের জায়গা কখন হতে পারে? যদি বিপক্ষ দলে বামাতি ব্যাটসম্যানের আধিক্য বেশি হতে পারে, তখন হয়তো বা
পিচের সাথে মিল রেখে হয়তো বা করবিন বস জায়গা পেলেও জায়গা পেতে পারেন, কিন্তু আপাতত মনে হচ্ছে মিচেল স্যারটা 8 নম্বরে থাকবেন, আল্লাহ কানজাফর বেঞ্চে বসে থাকতে পারবেন। আল্লাহ কানজাফর কিন্তু আবার উপরের দিকে ভালো বোলিং করতে পারেন, পাওয়ার প্লেতে ভালো বোলিং করতে পারেন। দীপক চাহর কিন্তু আবার পাওয়ার প্লেতে ভালো বোলিং করতে পারেন। এখন জটিল সমস্যা আছে। তারপরে আশ্বিনী কুমার, তাকে কিন্তু আপনি বাদ দিতে পারতেছেন না। গত বছর কিন্তু আশ্বিনী কুমার বামাতি পেস বোলার, তিনি কিন্তু ভালো বোলিং করতে পারছেন। যদি কোনো কারণে দীপক চাহরে কিন্তু আবার ইনজুরি সমস্যা আছে, শার্দুল ঠাকুরের পেস স্লো, এই কারণে কিন্তু আবার তাদের কাছে অপশন যে বেশি, খেয়াল করে দেখবেন তারা কিন্তু ইচ্ছা করলে আশ্বিনী কুমারকে দলের মাঝখানে জায়গা দিতে পারবে। দলটা কিন্তু দেখতে খুবই সুন্দর মনে হচ্ছে। এখন দলের মাঝখানে যদি ইউনিটি থাকে, ইউনিটি কোথায় থাকবে? রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদব কিন্তু আবার জাতীয় দলের ক্যাপ্টেন, এমনকি 2026 সালের বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন। সুতরাং বুঝতেই পারতেছেন এই দলটাকে ম্যানেজ করা কিন্তু চারটিখানি কথা না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনার নতুন কোনো গল্পে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।